মানুষের জীবনে কিছু অজানা ভয় রয়েছে, কেউ সরাসরি কেউ বা অনুভব করেছেন। শুনতে চাই আপনার গল্প এবং শোনাতে চাই পুরো পৃথিবীকে। গল্প পাঠাতে যোগাযোগ করতে পারেন এই ঠিকানায় এবং ভিজিট করতে পারেন আমাদের ইউটিউব চ্যানেল বাংলা ভূত স্টোরি। চলুন শুরু করা যাক আজকের এই পর্ব। সবাই কেমন আছেন? আশা করছি অনেক ভালোই রয়েছেন এবং আপনাদের দোয়াতেও আমিও ভালো আছি। চলুন আজকের গল্পটি শুরু করা যাক। মাসটা ছিল ডিসেম্বরের হাড় কাঁপানো শীত, তবুও এক অকাল ঝড় বৃষ্টির কারণে যোগাযোগ বিচ্ছিন্ন। শহরের বিভিন্ন জায়গায় জল জমেছে আর গাড়ি ঘোড়ার কোনো পাত্তাই নেই। হাসপাতালের অর্ধেক কর্মচারী অনুপস্থিত আজ, ফোনেও পাওয়া যাচ্ছে না তাদের। আমার নাম সুভাষ দত্ত। এই সরকারি হসপিটালে বেসরকারি চাকরি করি, মানে কন্ট্রাক্ট বেতন পাওয়ার এক কর্মী। খুব সীমিত জায়গার মধ্যে অবস্থিত এই হাসপাতালের সাথে এমার্জেন্সি আর তারই পেছনে রয়েছে মর্গ। হাসপাতালের সামনে একটি বটগাছ আছে আর তারই লাগোয়া একটি চায়ের দোকান। 3 দিন টানা বৃষ্টির কারণে বোধহয় দোকান খোলা সম্ভব হয়নি। হাসপাতালের ভেতর থেকে ছাতা মাথায় দিয়ে বেরিয়ে এলাম। বাউন্ডারির বাইরে বেরিয়ে এসে একটা সিগারেট ধরিয়ে বৃষ্টি দেখতে দেখতে সিগারেটে মনের সুখে টান দিতে থাকলাম। একটা গাড়ির লাইট চোখে লাগলো। ড্রাইভার গাড়ির গেটে থামালো আর আমায় জিজ্ঞেস করলো, দাদা মর্গটা কোন দিকে? আমি বললাম সোজা গিয়ে বাঁ দিকে, বেঁকে পেছনে। লোকটা কিছু না বলে গাড়ি নিয়ে এগিয়ে গেল। আমি ভাবতে থাকি, এই দুর্যোগে কে মারা গেল আবার কি জানি। ভেতরে গিয়ে জানতে পারলাম যে একটা ডেড বডি এনেছে গাড়িটাতে। সুইসাইড কেস। 35-এর মহিলা গলায় দড়ি লাগিয়ে আত্মহত্যা করেছেন। নিয়ম মতো ডাক্তারবাবু ডেড বডি চেক করে পুলিশকে খবর দিলেন। আমাকে বললেন, ডেড বডির বাড়ির লোক আর মর্গ এর লোকটার আসতে দেরি হয়ে যাবে, তুমি একটু মর্গটা খুলে ডেড বডিটা ভেতরে রাখার ব্যবস্থা করো। আমার ঘাড়ে দায়িত্ব চাপিয়ে নিজের কেবিনে ঢুকে গেলেন। এখন যতক্ষণ পর্যন্ত না পুলিশ আসছে ততক্ষণ ডেড বডি আমার দায়িত্ব। ডেড বডি নিয়ে মর্গে ঢুকিয়ে দেওয়া হলো। বাইরের ঝড় বৃষ্টিটা একটু বেশি পড়েছে। আমি দরজা জানালা বন্ধ করে ডেড বডির সামনে একটি চেয়ার নিয়ে বসলাম। ততক্ষণে রাত 1টা বেজে গেছে। আমার চোখ দুটো আমার অজান্তে ডেড বডির ফ্যাকাশে মুখটির দিকে তাকিয়ে ফেলেছি। বুঝতে পারিনি, খুব কষ্টে হয়তো কাঁচা জীবনটা শরীর ছেড়ে বেরিয়েছে। একটা নীরব জীর্ণ মুখ প্রাণহীন হয়ে এমন অসহায় দেখতে লাগে, এতটা আগ্রহের সাথে আগে দেখিনি। ভয় ডর আমার খুব একটা নেই, আর ভূত প্রেতে বিশ্বাসও করি না। তাই অত শত না ভেবে চুপচাপ নিজের মোবাইল ফোনে ভিডিও গেম খেলতে লাগলাম। নাইট শিফটে কাজ করে অভ্যস্ত আমি, তাই ঘুম আর আসেনি ডিউটিতে। কখন 40 মিনিট প্রায় কেটে গেছে বুঝতে পারিনি। হঠাৎ এক ঠান্ডা হাওয়া এসে আমার শরীরে লাগলো। পুরো শরীর যেন কাঁপুনিতে উঠল। আমি ভাবলাম যে মর্গের কোনো জানালা খুলে গেছে হয়তো ঝড়ের কারণে। চেয়ার ছেড়ে উঠে চারদিক ভালো করে দেখতে লাগলাম, কিন্তু কোনো জানালা খোলা পেলাম না। দরজার সামনে দাঁড়িয়ে ভাবছি যে হাওয়া ভেতরে কিভাবে এলো। সব দরজা জানালাই তো বন্ধ। হঠাৎ লোডশেডিং, চারিদিকে ঘুটঘুটে অন্ধকার। খুব ভয় পেলাম। মোবাইল ফোনের টর্চ জ্বালাবো বলে ফোনটা তাড়াতাড়ি প্যান্টের পকেট থেকে বের করতে যাব, এমন সময় হঠাৎ করে খুব জোরে গোংরানির কান্নার শব্দ। আমি খুব ভয়ে নিজেকে সামলাতে না পেরে নিচে মেঝেতে পড়ে গেলাম। আর তারপর যা দেখলাম, জীবন থাকতে সে দৃশ্য আমি কোনোদিন ভুলতে পারবো না। বাইরে থেকে আসা মৃদু আলোতে দেখতে পেলাম সদ্য আসা মৃতদেহ স্ট্রেচার এর উপরে উঠে বসেছে। চুলগুলো সামনের দিকে এলিয়ে গুঙিয়ে গুঙিয়ে কাঁদছে। গোটা মর্গ কান্নার শব্দে ভেসে উঠেছে, যেন কাঁচা জীবন চলে যাওয়ার আর্তনাদ করছে সেই মৃতদেহ। আমি আমার সমস্ত শক্তি দিয়ে কোনো রকম উঠে দাঁড়িয়ে গেটটা খোলার চেষ্টা করতে লাগলাম, কিন্তু গেট খুলল না, যেন কেউ বাইরে থেকে গেট লাগিয়ে দিয়েছে। আমি আবার নিজেকে সামলাতে না পেরে পড়ে গেলাম। মৃতদেহ এভাবে জোরে গুঙিয়ে গুঙিয়ে কাঁদছে। আমি বাঁচাও বাঁচাও বলে চিৎকার করতে লাগলাম। টানা প্রায় 15 মিনিট ধরে চোখের সামনে চলতে থাকে এই দৃশ্য। কখন জ্ঞান হারিয়ে ফেলেছি বুঝতে পারিনি। জ্ঞান যখন ফিরল তখন আমি হসপিটালের বেডে শুয়ে আছি। আমার সামনে দাঁড়িয়ে মর্গের কর্মী আর ডাক্তার বাবুরা। বাইরে জানালা দিয়ে সকালের আলো উকি দিচ্ছে। বৃষ্টিও থেমে গেছে, আকাশ পরিষ্কার। ডাক্তারবাবু আমাকে জিজ্ঞেস করলেন, কি সুভাষ, শরীর কেমন অনুভব করছো? আমি বললাম ভালো। ডাক্তারবাবু বললেন, আচ্ছা এবার বলো তো ভাই, কাল রাতে ঠিক কি হয়েছিল? ভোরে 4টার দিকে যখন মর্গের কর্মী দরজায় টোকা দেয় তখন ভেতর থেকে দরজা তুমি খোলোনি,
তাই দেখে ভয় পেয়ে আমায় এসে খবর দেয়। আমরা তাড়াতাড়ি গিয়ে জানালা ভেঙে ভিতরে ঢুকে দেখি তুমি গেটের সামনে অজ্ঞান হয়ে পড়ে আছো। তারপর তোমায় নিয়ে এসে চিকিৎসা শুরু করি। তুমি এভাবে জ্ঞান হারিয়ে ফেলেছিলে কেন? তখন আমি শরীর দুর্বল হয়ে পড়ার কারণ বলে ডাক্তারবাবুর প্রশ্নটা এড়িয়ে গেলাম। ভাবতে থাকি যদি পুরোটাই মনের ভুল মেনেও নেই, তবে দরজাটা বাইরে থেকে কে বন্ধ করেছিল? মর্গের কর্মী আর ডাক্তারবাবুকে জানালা ভেঙে ভেতরে কেন ঢুকতে হলো? তারপর আর হাসপাতালে কাজে যায়নি। কদিন পর গিয়ে পদত্যাগপত্র জমা দিয়ে এসেছিলাম। তারপর বছর 5 কেটে গেছে। জীবনের ঘড়ি টিকটিক করে যে এতগুলো বছর কখন পেরিয়ে এসেছে বুঝতে পারিনি। কিন্তু সেই ভয়ঙ্কর আর্তনাদের কান্না যেন আজও ভেসে আসে কানে। চুল এলিয়ে বসে কাদা মৃতদেহটা ভাসতে থাকে চোখের সামনে। ভয়, প্রতিটি মানুষের জীবনে কিছু অজানা ভয় রয়েছে। কেউ সরাসরি, কেউ বা অনুভব করেছেন। শুনতে চাই আপনার গল্প এবং শোনাতে চাই পুরো পৃথিবীকে। গল্প পাঠাতে যোগাযোগ করতে পারেন এই ঠিকানায় এবং ভিজিট করতে পারেন আমাদের ইউটিউব চ্যানেল বাংলা ভূত স্টোরি। চলুন শুরু করা যাক আজকের এই পর্ব। আশা করছি সবার প্রথম গল্পটি ভালো লেগেছে, তাই তো দ্বিতীয় গল্প নিয়ে হাজির হয়েছি একই সঙ্গে। এবারের গল্পটি হতে যাচ্ছে সুন্দরবনের এক ভয়ঙ্কর ঘটনা। তো চলুন শুরু করা যাক এবারের এই পর্ব। আষাঢ় মাসের মাঝামাঝি হতে চলল, তবু এবার খুব একটা বৃষ্টি হচ্ছে না। আমি আমাদের ফাদের ঘরে বসে বাইরে আকাশ দেখছিলাম। এমন সময় সিঁড়িতে তোপতাপ শব্দ শুনে পেছন ফিরে তাকালাম। দেখি পুহুল ঘরে ঢুকেছে। সে হাজির হয়ে বলল, ঝটপট চল, অরণ্য দাদু এসেছেন। তোকে ডাকতে বলল আমায়। অরণ্য দাদু আসলে পটাইয়ের দাদু। পেশায় ছিলেন একজন ফরেস্ট রেঞ্জার। দীর্ঘ চাকরি জীবনে ঘুরেছেন অনেক জায়গায়। মাস চারেক পরপর আসেন পাটাইদের বাড়ি, আর তখন আমাদের দারুণ দারুণ গল্প বলে শোনান। এর আগে যখন এসেছিলেন তখন সমুদ্রগড়ের এক জমিদার বাড়ির দারুণ এক ভৌতিক অভিজ্ঞতা আমাদের শুনিয়েছিলেন। পাটাইদের বাড়ির পৌঁছতে না পৌঁছতেই পর ফোঁটায় বৃষ্টি নেমে গেল। বাড়ির সামনের বারান্দাটায় ইতিমধ্যেই বাকিরা এসে উপস্থিত হয়েছেন। স্বজনে খুব খেতে ভালোবাসে এবং যথারীতি একটা চিপসের প্যাকেট থেকে চিপস বার করে খেতে লাগলো। একটা চেয়ার আছে যেটায় দাদু এসে বসবেন। আমি আর পুহুল দুজনে বসার সাথে সাথেই কফির কাপ হাতে নিয়ে অরণ্য দাদু এসে বললেন, আমাদের দিকে তাকিয়ে বললেন, তারপর খবর কি সবার? পড়াশোনা কেমন চলছে? ভালো চলছে দাদু। বাহ বাহ, বেশ। তারপর স্বজনে তুই কি নতুন কোনো খাবার খেলি নাকি পুরনোগুলোই জাবর কাটছিস? স্বজনে চিপস চিবোতে চিবোতেই বলল, আমি কি গরু যে জাবর কাটবো? পটাই এসব পেছন থেকে কিছু একটা বলে স্বজনকে রাগিয়ে দেওয়ার তাল করছিল, কিন্তু আমরা ওকে মানা করলাম। অরণ্য দাদু কফির কাপে চুমুক দিয়ে বললেন, চল তাহলে তোদের আজ একটা অন্যরকম গল্প শোনাই। তখন আমার পোস্টিং ছিল সুন্দরবনে। চামটায় আমার অফিস। জানিস তো, আমাদের ভারতবর্ষে সুন্দরবনের মতো সুন্দর জিনিস আর একটাও নেই। আমি যে সময়ের কথা বলছি তখন সুন্দরবনে বাঘের উপদ্রব এখনের থেকে অনেক বেশি। আমার এলাকায় শুধু বাঘ নয়, তার সাথে চোরা শিকারীরাও ভীষণ জ্বালাচ্ছে। কিছুদিন আগেই এখানে একটা বেশ পরিচিত পুরনো বাঘের মৃতদেহ আমরা পেয়েছিলাম। চোর শিকারীদের গুলিতে বাঘটা মারা যায়, কিন্তু গার্ডরা এসে যাওয়াতে ওরা দেহটা ফেলেই পালিয়ে গেছিল। তাই একদিন অফিসে বসে বিকেলে কাজ করছি, এমন সময় একজন গার্ড এসে বলল, স্যার আপনার ফোন এসেছে। বড় সাহেব ফোন করেছেন। চামটা অঞ্চলের বড় কর্তা অসীম গাঙ্গুলি বেশ রাজভারী মানুষ। কাজে একটু গাফলতি দেখলে ভীষণ খুঁতখুত করেন। আমি তড়িঘড়ি গিয়ে ফোন ধরলাম। ফোনে বড় সাহেব আমাকে জানালেন যে দলটা সেদিনও ওই বাঘটাকে মেরেছিল। চর মারফত খবর এসেছে যে তারা আজকে তেঁতুলবাকির চরে থাকবে সবাই। আমি যেন একদম দেরি না করে সেখানে পৌঁছে যাই আর ওদের গ্রেপ্তার করে। আমি জানিয়ে দিলাম যে একটু পরেই বেরোচ্ছি। দাদু এই পর্যন্ত বললেন এবং সঙ্গে সঙ্গেই একটা কান ফাটানোর আওয়াজ করে বাজ পড়ল কাছেই কোথাও। আর পটাইদের CFL লাইনটা দপ করে নিভে গেল।
লোডশেডিং শুরু হয়ে গেল। মেঘের জন্য অনেক তাড়াতাড়ি অন্ধকার নেমে এসেছে আজকে। কিছুক্ষণের মধ্যেই পাটাইয়ের দিদি এসে একটা বড় বাটিতে করে মুড়ি মাখা আর একটা দেওয়ালগিরি রেখে গেলেন। দাদু চেয়ার থেকে নেমে এসে এক মুঠো মুড়ে মুখে দিয়ে আবার শুরু করলেন গল্প। তারপর ফোন পাওয়া মাত্রই তো আমি দুজন ফরেস্ট গার্ড সাথে নিয়ে বেরিয়ে পড়লাম। একটা খাল ধরে মিনিটখানেক চলার পরেই আমাদের লঞ্চ এসে কালেন্দি নদীতে পড়ল। এই সময় নদীতে বেশ জল থাকে, তাই আমাদের লঞ্চ জলের ঢেউ বেশ তুলতে লাগলো। ততক্ষণে সন্ধে হয়ে গেছে। চাঁদের হালকা আলো এসে পড়েছে নদীর জল আর দুপাশের ঝোপঝাড়ের উপর। এরকমভাবে প্রায় মিনিট 20 চলার পর একটা অপেক্ষাকৃত সরু খালে আমরা ঢুকলাম। এটাই কুমিরমারির খাল বলে। তেঁতুলবাকির চরের শেষেই এই তেঁতুলবাকির চরের খুব একটা সুখ্যাতি নেই। এখানে বাঘের উপদ্রব বেশ ভালোই। দিনের বেলায় এদিক দিয়ে যাওয়ার সময় প্রায় দেখা যায় কোনো না কোনো দ্বীপে পথ করে উঠছে এই বাধা অঞ্চলের সব থেকে ভয়ানক নিশান। একটা লাঠির ডগায় আটকানো একটা ছেঁড়া শার্ট বা কেঞ্জি টুকরো। আমি জিজ্ঞেস করলাম, দাদু, এই চিহ্নটা কেন সব থেকে ভয়ানক? দাদু বললেন, আসলে কি জানিস তো, ওইখানের মানুষদের জীবন খুব একটা সহজ নয়। ওই নিশানাটা একদিকে যেমন ভীষণ কষ্টের, সেরকম আবার সাবধানেরও। আসলে কি বলতো, যদি কোনো মানুষকে কোনো দ্বীপে বাঘে নিয়ে যায় বা মেরে ফেলে, তাহলে তার দলের সাথীরা তার একটা কাপড়ের টুকরো লাঠির ডগায় আটকে সেটাকে পুঁতে দেয়। তার মানে এখানে বাঘে মানুষ মেরেছিল। তা শোন, তারপর সুন্দরবনের অনেক দ্বীপেই অনেক ভাঙাচোরা কুটি বাড়ি আছে। বেশিরভাগই হ্যামিল্টন সাহেবের আমলে তৈরি। এই তেঁতুলবাকির চরেও একটা আছে। চোরা শিকারীদের সেইখানেই পাওয়া যেতে পারে। এই আশায় আমরা সেটার দিকেই এগোলাম। চারিপাশে বুনো হেতাল গরান এর ঝোপ, তার ভেতরেই সন্ধ্যের অন্ধকারে একটা প্রাচীন যন্ত্র মতো দাঁড়িয়ে আছে বাড়িটা। দরজা টরজার কোনো বালাই নেই। আমরা খুব সাবধানে যথাসম্ভব শব্দ না করে ভেতরে ঢুকলাম, কিন্তু বাড়িটা পুরো ফাঁকা। চোরা শিকারী কেন কয়েকটা ইঁদুর চামচিকে ছাড়া আর কিছুই নেই। আমরা এটা ভেবে বেশ একটু দমে গেলাম। তাহলে কি আমরা যে আসবো এটা ওরা আগে থেকে জেনে গেল নাকি? যাকগে, এতটা এসেছি যখন, অপেক্ষা করেই যাই। 3 জন মিলে একটা ঘরে বসলাম ঘাপটে মেরে। আমার সঙ্গে যে 2 জন গার্ড ছিল, তাদের একজনের নাম বিকাশ প্রামাণিক আর আরেকজনের নাম ইসমাইল। বিকাশ আগে ছিল বাউলে, তার একমাত্র ছেলেকে বাকি নিয়ে যায়। তারপর সে ফরেস্টের চাকরিতে যোগ দেয়। ইসমাইল আমাদের লঞ্চের ড্রাইভার। সন্ধে গভীর হতেই জঙ্গলের চেহারা পাল্টে গেল। বাইরের গাছপালার ভিতর থেকে নানা পোকামাকড় আর ঝিঝির শব্দ আমাদের কানে আসছে। দূরে কোথাও হরিণ ডেকে উঠল, শুনতে পেলাম। টর্চ জ্বলে ঘড়িটা দেখলাম, একবার 8টা বাজে। এ পর্যন্ত বলে দাদু একটু থেমে জল খেলেন কিছুটা। আমরা তখন সবাই ঘন হয়ে বসেছি। ভেজা ঠান্ডা হাওয়া দেওয়ালগিরির আলোটাতে একটু কাঁপন ধরিয়ে দিল, সাথে আমাদের ছায়াগুলো কেঁপে গেল। দাদু একটা মৌরি লজেন্স মুখে দিয়ে আবার বলা শুরু করলেন। আমরা তো বসে আছি আর বিকাশ মাঝে মাঝে জানলা দিয়ে উকি মেরে বাইরেটা দেখছেন। আমি তাকে মানা করতে যাচ্ছিলাম, তখন আমার মনে হলো বাইরেটা বড্ড বেশি চুপচাপ হয়ে গেছে। সব পোকামাকড়ের আওয়াজ যেন চলতে চলতে দুম করে বন্ধ হয়ে গেছে। ঠিক সেই সময় আওয়াজটা শুনতে পেলাম আমি। বাইরে খালের জলের ছলাৎ ছলাৎ শব্দ ছাপিয়ে আমাদের কানে এলো একটা অস্পষ্ট ফ্যাঁসফ্যাঁসে কণ্ঠস্বর। কে যেন হাহাকার করে ডেকে যাচ্ছে, বাবা, এই তো আমি, তোমার গদাই, আমার কাছে এসো বাবা। যেন আমাদের আশেপাশের হেতাল গরানের ঝোপের ভেতর থেকে হাওয়া সেই আওয়াজকে আমাদের কাছে ঠেলে পৌঁছে দিচ্ছে। যেন তাকে দিতেই হবে, না দিয়ে তার একদমই উপায় নেই। ইতিমধ্যে বিকাশের দেখি মুখ চোখের ভাব বদলে গেছে। সে একবার বাইরের দিকে তাকিয়ে কাকে যেন খোঁজার চেষ্টা করলো। তারপরেই দাঁড়া গদাই, আসছি বলে ছুটে বেরিয়ে গেল ঘর থেকে। সঙ্গে সঙ্গে দেখি ইসমাইলও সর্বনাশ, স্যার শিগগিরই আসুন বলে বেরিয়ে গেল। আমি বাইরে এসে দেখি অন্ধকার অনেক বেড়ে গেছে। সমস্ত দ্বীপের সবকিছুর মধ্য থেকে যেন ওই অশরীরী কণ্ঠস্বর তার সেই ডাক আমাদের কাছে পৌঁছে দিচ্ছে, বাবা, এই তো আমি, আমার কাছে এসো বাবা, এসো। বিকাশের পেছনে যেতে যেতে আমি ইসমাইলকে জিজ্ঞেস করলাম গদাইকে, আর বিকাশ ওরকম ভাবে বেরিয়ে গেল কেন? ইসমাইল বলল, স্যার, গদাই বিকাশ দাদার ছেলে, ওকে বড় মামু নিয়েছিল গত বছর। এবেকও ভূত স্যার,
তাড়াতাড়ি চলেন, নইলে বিকাশ দাদারে বাঁচানো যাইব না। কথাটা শুনে আমার সমস্ত শরীর বেয়ে যেন একটা আতঙ্কের স্রোত নেমে গেল। যাকে বাঘে মেরে ফেলেছে সেই ছেলে আবার তাকে কি করে? বিকাশ দৌড়চ্ছিল কুঠিবাড়ির পেছন দিকটায়। এদিকে জঙ্গল বেশ গভীর। সে জঙ্গলে ঢুকে যাওয়ার কিছুটা আগে ইসমাইল জোরে দৌড়ে তার উপর ঝাঁপিয়ে পড়ল। আমি তাদের কাছে যাওয়ার মধ্যেই ইসমাইল বিকাশকে মাটিতে ফেলে তার উপর চড়ে বসেছে, আর বিকাশ ছটফট করছে। আমি বিকাশকে জিজ্ঞেস করতে যাব, এই সময় আমার চোখ পড়ল সোজাসুজি। আমরা যে জায়গাটায় দাঁড়িয়েছিলাম সেখান থেকে একটু দূরেই গভীর জঙ্গলের শুরু। জায়গাটায় অনেক ঝোপঝাড় আর পুরো হাকুচে অন্ধকার। সেদিকে চোখ পড়তেই আমার সমস্ত শরীর যেন আতঙ্কে হিম হয়ে গেল। ওই অন্ধকারের মধ্যেও স্পষ্ট দেখলাম একটা সুন্দরী গাছের নিচে যেন অন্ধকার জমাট বেঁধে আছে। ঘন মিশকালো অন্ধকার দিয়ে তৈরি একটা আদিম গরুর অপার্থিব ছায়ামূর্তি আমাদেরকে দেখছে। আমাদের আশেপাশে সেই ডাক কিন্তু তখনও অবিরাম ভেসে বেড়াচ্ছে বাতাসে। ইসমাইলও মনে হয় সেই মূর্তিকে দেখে একটু অন্যমনস্ক হয়ে পড়েছিল। সে সুযোগে বিকাশ তাকে এক ঘুষিতে ছিটকে ফেলে দিয়েছে। আমি তখন নড়তেই পারছি না। পা দুটোকে অসম্ভব ভারী মনে হচ্ছে, যেন এ আমার নিজের পা নয়। আমার ইচ্ছেতে এ কিছুতেই নড়বে না। বিকাশের আর হাতখানেক মতো বাকি মূর্তিটার কাছে পৌঁছতে এ সময় বাঘের গর্জনে পুরো দ্বীপটা কেঁপে উঠল। আর মুহূর্তের মধ্যে ওই মূর্তিটার পাশ থেকে একটা প্রকাণ্ড বাঘ এসে বিকাশের ঘাড়ে পড়ল, আবার পলক ফেলার আগেই তাকে নিয়ে উধাও হয়ে গেল। আর আমরাও চোখের সামনে সব ঝাপসা হয়ে এলো। আমরা সবাই তখন ওর গায়ে ঘেঁষে বসেছি। দাদু থেমে যেতেই সবাই বলে উঠলাম, তারপর তারপর কি হলো দাদু? তারপর জ্ঞান ফিরলে দেখি ইসমাইল খাল থেকে জল এনে আমার মুখে চোখে জল দিচ্ছে। ওর হাত ধরে উঠে বসলাম। মাথাটা ঝিমঝিম করছিল। মূর্তিটা যেখানে ছিল সেদিকে তাকিয়ে দেখি কিছু নেই, শুধুই ফাঁকা। আর ঝিঝি ও পোকামাকড়ের ডাক আবার শোনা যাচ্ছে। আমরা বিকাশের দেহটা অনেক খুঁজলাম, কিন্তু পেলাম না কিছু আর। তারপর ফিরে এলাম। এই পর্যন্ত বলে দাদু চুপ করলেন। বৃষ্টি পড়লেও তার তোর সেরকম বেশি নয় এখন। হালকা বিদ্যুতের আলোয় এক ঝলক পটাইদের রঙ্গন ফুলের গাছটা দেখতে পেলাম। পটাই জিজ্ঞেস করলো, দাদু বাঘটা ওখানে ছিল যে তোমরা টের পাওনি? দাদু একটু হাসলেন, বললেন, তোদের বলছিলাম তো কিছুদিন আগে আমার এলাকায় একটা বাঘের মৃতদেহ পাওয়া গেছিল। আমরা বললাম, হ্যাঁ হ্যাঁ সেটা তো বললে তো। সেই বাঘটা মৃতদেহ আমি দেখেছিলাম। বাঘটার লেজ ছিল না, হয়তো কোনো লড়াইতে বা চোরা শিকারীরাই হয়তো কেটে নিয়েছিল। তারপর একটু চুপ করে থেকে বললেন, যে বাঘটা বিকাশকে সেদিন তুলে নিয়ে গেল সেই বাঘটারও লেজ ছিল না। দাদুর কথা শেষ হতে না হতেই আবার জোরে বিদ্যুৎ চমকে উঠল। আর কোথা থেকে জানি দমকা একটা হাওয়া এসে নিভিয়ে দিয়ে গেল দেওয়ালগিরিটি। প্রিয় পাঠক, আপনার জীবনেও যদি এমন কোনো গল্প থেকে থাকে যা আপনি সাক্ষী হয়েছেন বা কারো কাছ থেকে শুনেছেন, আপনি মেইল করতে পারেন storybanglabhoot.com এবং তুলে ধরার চেষ্টা করব আপনার সেই গল্পকে। এই চ্যানেল যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন।